সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছে অধ্যক্ষ রফিকা আফরোজ আপা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে সুস্বাগত এবং রূপসী বাংলার সকল দর্শক শ্রোতাদেরও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি তো শিক্ষকতার সাথে মানে একজন শিক্ষাবিদ, একজন রাজনীতিবিদ এবং একজন সমাজবিদ। সেই আলোকে আপনার সাথে দু তিনটি বিষয় নিয়ে, বেগম খালেদা জিয়ার কথা নিয়ে আমরা কথা বলবো। যে বিষয়টি প্রথমে আলোচনা আনতে চাই সেটি হচ্ছে, কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হলো। আমি যতদূর জানি আপনিও তাকে দেখতে গিয়েছেন এবং তাকে আপনি প্রচুর ভালোবাসেন। তাকে কোথায় সমাধি করা হলো, কেমন লোকজন হলো বা কেমন দেখলেন জানাজা? দেখুন, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। আজকে ওনার জানাজায় আমার যাওয়ার সুযোগ হয়েছিল। তারপর উনি ওনার স্বামীর পাশে সমাধিস্থ হয়েছে। তো সেক্ষেত্রে আজকে যে জনসমাগম দেখেছি দল মত নির্বিশেষে, তাতে প্রমাণিত হয়েছে যে উনি একজন সাধারণ পর্যায় থেকে, একটা গৃহবধূ থেকে উনি আজকে দেশনেত্রী হয়েছে তিনবার, তো প্রধানমন্ত্রী। তো আজকের জনসমাগমে বোঝা গেছে যে উনি মাদার অফ ডেমোক্রেসি। তাই এই যে আপনি বললেন ভালোবাসা, ওনাকে তো ভালোবাসি সেই ডেমোক্রেটিক এবং গণতান্ত্রিক চেতনাবোধে এরকম একজন মানুষ, যিনি প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী আমাদের দেশের জন্য। আমি আসার পথে মানে আমি যে গাড়িতে, সেই গাড়িটি এগোতে পারছি না, মানে এত মানুষের ঢল, লক্ষ লক্ষ মানুষের ঢল জানাজার দিকে যাচ্ছে। বা জানাজার পরেও আমরা দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ, বিভিন্ন রাস্তা মানুষ আর মানুষে লোকে লোকারণ্য হয়ে গেছে। জি, আমিও হেঁটে এসেছি, কিছু রিক্সা, কিছু অটো রিক্সা, এবং আমিও দেখেছেন আপনিও। তো এই ঢলটা কিন্তু বোঝায় যে মানুষ তাকে কত ভালোবাসতো, বেসেছে এবং বাসবে। উনি কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের এই জনসমাগম এবং জনঢলের কারণে। কারণ ওনাকে দেখার জন্য দল মত নির্বিশেষে, দেখা বলবো না, ওনাকে জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং মহিলারাও গিয়েছে এবং দলগতভাবে গিয়েছে, অনেকে নিজস্ব ব্যক্তিগত পছন্দের কারণে গিয়েছে। মানুষ তো ব্যক্তিগত কারণেও একটা দেশনেত্রীকে পছন্দ করে, দলের হতে হবে তা না। তাই এই যে একটা গণজোয়ার তাকে তার জানাজায় অংশগ্রহণের জন্য, এই জোয়ার তো তাকে ভালোবাসার একটা দৃষ্টান্ত এবং গণতান্ত্রিক মনা তিনি ছিলেন, তারই একটা বহিঃপ্রকাশ। ধন্যবাদ আপনাকে। আমি মূল জায়গাটি যেতে চাচ্ছি, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে বৃহত্তর রাজনৈতিক দলের চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন উত্থান পতন যেগুলো আপনি দেখেছেন বা আপনার দৃষ্টিতে, সেই বিষয়গুলো শুনতে চাই। বেগম খালেদা জিয়া যখন একজন সাধারণ গৃহবধূ ছিলেন, সত্য কথা, সাধারণ হলেও উনি একটা ক্যাপ্টেন। ওনার সাথে যখন বিয়ে হয় আমাদের মহামান্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে, তখন 1960 সালে বিয়ে হয়। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন ক্যাপ্টেন। হ্যাঁ, তো উনি অনেকদিন আপনার পারিবারিক জীবনে আবদ্ধ ছিলেন। উনি যখন জিয়া রহমান মৃত্যু হয়, তখন উনি এই মৃত্যুর পরে এই দলটার উনি হাল ধরেন। সেই হাল হিসাবে 1983 সালে উনি সদস্যপদ লাভ করেন, 82 সালে সদস্যপদ লাভ করেন। তারপর উনি 1983 সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন এবং 1984 সালে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন হন। এই যে একটা অল্প সময়ের মধ্যে এটা হয়ে 1991 সালে 1987 সালের গণ অভ্যুত্থানে এরশাদ হটাও, এই ভূমিকা উনি সবচেয়ে বেশি রেখেছেন।
এই যে এত অল্প সময়ের মধ্যে ওনার মধ্যে একটা গণতান্ত্রিক চেতনাবোধ, একটা দেশপ্রেম ও উদ্বুদ্ধ ভাব, এত অল্প সময়ের মধ্যে, তার মানে উনি মেধাবী এবং মননশীলতায় অনেক বেশি দৃঢ় ছিলেন। এবং আসলেই উনি একজন দৃঢ় মনা, দৃঢ় চেতনা একজন অধিকারী মহিলা ছিলেন। তা না হলে এত অল্প সময়ের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে উনি 1987 সালে একটা এরশাদ হটাও একটা গণ আন্দোলন হয়। সেই আন্দোলনের পরেই কিন্তু ওনার ভূমিকাটা আরো মুখ্য ভূমিকা হিসাবে উনি পালন করেন। তারপরেই কিন্তু 1991 সালে উনি চলে আসেন। 1990 সালের গণ অভ্যুত্থানের পর উনি চলে আসেন 1991 সালে 5টি আসনে জয়ী হন এবং জয়ী হয়ে 140টি আসন বিএনপি পায়। উনি 18 দলের সাথে জামাত ইসলামের সাথে জোট করেন। উনি তখনই প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী হন। এই যে মাত্র 1982 থেকে 1991, দেখেন কতটুকু সময়। এই সময়ের মধ্যে একজন মহিলার এতটা এতটা সংগ্রামময় এবং দৃঢ় চেতনার মানে প্রকাশ, তাহলে কি উনি বাংলার জনগণ এবং দেশপ্রেম উদ্বুদ্ধ এবং নারীদের জন্য উদ্বুদ্ধকারী একজন সঠিক নারী নেতৃত্ব ছিলেন না? অবশ্যই। এবং তিনি তো বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এবং তার যে রাষ্ট্র পরিচালনার বিষয়, সেই বিষয়ে মানে বাংলাদেশকে কি কি দিয়েছে তার রাষ্ট্র পরিচালনা? উনি কিন্তু রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থাটাকে বিলুপ্ত করে দিয়ে উনিই কিন্তু সংসদীয় জাতীয় সংসদ নির্বাচন বা সংসদীয় পদ্ধতিকে মানে প্রবর্তন করেছে। প্রবর্তন করেছেন বা উনি পদক্ষেপ নিয়েছেন। সেক্ষেত্রে 1991 সালে যখন আসলেন, তখন তো আমি বললামই আপনাকে যে উনি জামাত ইসলামের 18টি দল, 18 জামাতে ইসলামের 18টি আসন নিয়ে এবং 140টি আসন বিএনপি থেকে করে উনি সরকার গঠন করেন। তার পরবর্তীতে 1996 সালে উনি সেটা ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন উনি আসেন। তার পরবর্তীতে 2001 সালে উনি আসেন এবং সেটা ছিল অষ্টম জাতীয় সংসদ নির্বাচন। সেখানেও উনি আপনার 216 আসনে জয়ী হন এবং 4 দলীয় ঐক্য জোট নিয়ে। তা এই তিনবার 1991, তারপরে 2001 এবং তারপরে উনি আসেন হলো যে আপনার 1996। তো এই যে তিনবারের উনি আসেন এবং উনি কিন্তু প্রতিবারই আসেন যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের একটা স্বচ্ছ নির্বাচন ভোটের মাধ্যমে যতবারই এসেছেন, একটা নির্বাচনী ভোটের স্বচ্ছতা ছিল ওনার তিনবারের ভোটের মধ্যে। দুবারই একটা নির্বাচনী স্বচ্ছতার ভোটার ছিল। তাই বলে যে আরেকবার ছিল না তা না। তখন একটা তত্ত্বাবধায়ক সরকারকালীন একটা সেনাবাহিনীর একটা আপনার হস্তক্ষেপ ছিল, যেখানে ওনার জন্য তখন মানে পেরে ওঠাটা খুব কঠিন ছিল। তো সেক্ষেত্রে তিনবারের প্রধানমন্ত্রী এবং নির্বাচনে স্বাধীনভাবে স্বচ্ছভাবে আসাটা যথেষ্ট তার জন্য সংগ্রামময় ছিল। এবং তার জীবনটা আজকে উনি সকাল 6টায় মারা গিয়েছে। গতকাল না 30শে ডিসেম্বর উনি মারা গিয়েছেন। আজকে ওনার জানাজা হয়েছে। কিন্তু এই মারা যাওয়াতে উনি কিন্তু একটা সংগ্রামময় জীবন, একটা রাজনৈতিক মহিলার উনি 41টি বছর সংগ্রামময় জীবনী করেছেন। উনি দেশ শাসনে প্রধানমন্ত্রী হলেও উনি গণতান্ত্রিক চেতনায় এত বেশি উদ্বুদ্ধ ছিলেন যে ওনাকে প্রতিটা স্তরে ওনাকে অনেক সংগ্রামকে পার হয়ে আসতে হয়েছে। সেই ক্ষেত্রে দেখেন 2007 সালে উনি ওনাকে দুর্নীতির অভিযোগ আনা হয়। ওনার 2 ছেলেকে গ্রেফতার করা হয় এবং 1971 সালেও উনি কারারুদ্ধ হন এবং সেনানিবাসে থাকতে হয় ডিসেম্বর পর্যন্ত। তারপর 2008 সালে এরশাদের আমলেও এবং 2008 সালে উনি করেন, কি জানি বলে, ওনাকে 2008 সালে ওনাকে দুর্নীতির অভিযোগ দিয়ে ওনার 2 ছেলেকেও দুর্নীতির অভিযোগ দিয়ে ওনাকে অভিযুক্ত করেন। জেল, জুলুম, হামলা, মামলা কোনো কিছু থেকে উনি পার পান না। তারপরে কি করে 2018 সালে ওনাকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় মামলা দেন। তো এই যে ওনার একের পর এবং কারাদণ্ড দেন, সাজাপ্রাপ্ত করেন এবং এই যে ওনার 17 বছরের
জীবনের এই যে সারা জীবনের সংগ্রামময় জীবন, একটা পথ পেতে গেলেও সংগ্রাম, এবং পথটাকে ধরে রাখতে গেলেও সংগ্রাম, পরবর্তী পর্যায়ে পথ না থাকলেও সংগ্রাম। এই সংগ্রামগুলো উনি কিন্তু ধাপে ধাপে পার হয়ে এসেছেন, এবং তিনি 41 বছর রাজনীতিতে থেকে তার জীবনকে উনি অনেক বেশি মানে যাতনা ক্লিষ্ট সংগ্রামময় করে তুলেছিলেন, যার ফলে উনি আজকে মহাকালের মানে মহাকালের একজন দেশনেত্রী হিসাবে দাবিদার, এবং আমরা সেটা অবশ্যই স্বীকৃতি দিতে বাধ্য। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি, আপনি একজন নারী, তিনিও একজন নারী, তিনি নারী এবং শিশুদের উন্নয়নে, প্রাকৃতিক ভারসাম্য উন্নয়ন রাখা ইত্যাদি অনেক বিষয়ে ভূমিকা রেখেছে। এই বিষয়গুলো নিশ্চয়ই দেখেন, নারী উন্নয়নে উনি অনেক ভূমিকা রেখেছে, কারণ উনি নিজে নারী ছিলেন। ওনার সময় কিন্তু উনি নারীদেরকে বিভিন্ন পদে আনা, বিভিন্ন ভালো পদে জায়গা দেওয়া, স্থান করে দেওয়া, এবং ওনার ইয়েতে সংসদে নারীদেরকে অবস্থান করে দেওয়া, এগুলো কিন্তু ওনার সময় বেশি এবং হয়েছে। তার এবং আমলেই কিন্তু নারী মানে শিশু এবং নারীদেরকে সেই আলোকে অবৈতনিক যে জি, শিক্ষা, উনি অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছে, এবং শিক্ষার উপরে উনি জোরদার করেছে। ওনার সময়কার যে শিক্ষা মন্ত্রী ছিল জনাব এহসানুল হক মিলন, এবং ওসমান ফারুক, আমার সম্মানিত ওসমান ফারুক শিক্ষা মন্ত্রী, এবং উনি প্রতিমন্ত্রী ছিলেন মিলন সাহেব, তারা কিন্তু শিক্ষার ক্ষেত্রে অনেক উন্নয়ন করতে পেরেছে, কারণ উনি শিক্ষার স্বাধীনতাটা দিয়েছিলেন মন্ত্রীদের ক্ষেত্রে এমন ভাবে, এবং সঠিক ব্যক্তিত্বকে উনি আহ, মন্ত্রিত্ব হিসাবে দিয়েছিলেন, যার ফলে শিক্ষা ক্ষেত্রে এই উন্নয়নটা হয়েছে। পরবর্তীতে উনি যখন এবং উপবৃত্তি, উপবৃত্তি, মেয়েদেরকে যে জি, উপবৃত্তি দেওয়া, উপবৃত্তির প্রচলন করা, এবং নারী উন্নয়ন কিন্তু ওনার থেকে শুরু হয়েছে। এখন আমরা দেখি নারীদের অনেক এম্পাওয়ারমেন্ট, কিন্তু বেসিক্যালি কিন্তু এই যে 82 সালে 83 সালে হলেন, তখন কিন্তু আমরা একদম ইয়াং। তাই আমরা 80 সাল থেকে কিন্তু আমরা ইয়াং। তাই আমরা জিয়াউর রহমানের আদর্শে আদর্শায়িত, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আদর্শায়িত। ওনার কর্মকাণ্ডগুলো ওই ইয়াং বয়সে আমাদের মধ্যে গ্রথিত, তাই আমরা ওনার থেকে সরে যাইনি। আমরাও 17 বছর, আমি নিজেও এই আওয়ামী সরকার দ্বারা নির্যাতিত হয়েছি। আমি একজন প্রধান প্রিন্সিপাল হিসাবে, হ্যাঁ, এবং আমারও নির্যাতিত জীবন। আমি কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে, তো সেই ক্ষেত্রে ওনার অনুসারী যারা ছিলাম আমরা, তারা কিন্তু সবাই নির্যাতিত হয়েছি, এবং সেই জন্য আমরা ওনার আদর্শে আদর্শায়িত। এবং আপনি দেখেন জিয়া অরফানেজে, আপনি খেয়াল করেন ওনাকে যে মামলা দিল, পরে 2020 সালে সেই সাজা থেকে ওনাকে স্থগিত করলো, 2024 সালে গণ অভ্যুত্থানের পর খালাস করা হলো, এবং ওনাকে 5 বছর যে কারাদণ্ডে দণ্ডিত করলো, সেখানে কিন্তু শেখ হাসিনা ওনাকে কোনো ভালো জায়গা দেয় নাই, এবং ওনাকে অনেক কষ্ট দিয়েছে। হ্যাঁ, একজন জিয়া অরফানেজের বিষয়টা কিন্তু আসলে ছিল 2 কোটি টাকার বিষয়, এখন 6 কোটি টাকা হয়েছে, এবং এটা একটা মিথ্যা প্রমাণিত হয়েছে। সেক্ষেত্রে কিন্তু উনি প্রতিটি জায়গায় মিথ্যা অপবাদকে অপ্রমাণিত করে উনি কিন্তু সত্যকে জয় করে উনি কিন্তু আজ একটা সত্যান্বেষী মানুষই এবং দেশনেত্রী। কাজেই এরকম ন্যায়গত ভাবে অনেকে অনেক কথা বলবে, বিভিন্ন দোষ ত্রুটি ধরবে দেশ চালানোর ক্ষেত্রে, কিন্তু উনি কিন্তু ওনার ক্ষেত্রে আপোষহীন ছিলেন, সততা, ন্যায়, গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায়। কাজেই ওনার যে সত্যান্বেষী ভাব, উনি তো সবই মিথ্যা অপবাদ হয়েছে। উনি তো এখনো দলে নাই। হ্যাঁ, তাহলে ওনাকে কে করেছে এগুলো? ওনাকে কে মিথ্যা মিথ্যা উনি যে মিথ্যা অপবাদকে অপ্রমাণিত করতে পেরেছে, কিভাবে পেরেছে? উনি কি দলে আছে না নাই? উনি কিভাবে খালাস পেল? উনি কোকোকে হারালো, ওনার ছেলেকে। তা উনি বাড়ি থেকে উচ্ছেদ হলো 2010 সালে, উনি ধৈর্য ধরলো, তারপর উনি দেশ থেকে তার মাকে হারিয়েছে, হারালো, তারপর উনি দেশ ত্যাগ তারপর করলো তার না। বোনকে ওনাকে হারিয়েছে। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারই বলেছিল উনি দেশ ত্যাগ করুন। হ্যাঁ, ওনার নেতারা চলে গেছে, কিন্তু উনি দেশ ত্যাগ করে নাই। হ্যাঁ, এবং এই যে উনি দেশ ত্যাগ করলো না, দেশের প্রতি মায়া মমত্ব রেখে দেশকে ভালোবাসে, ওনার এক ছেলেকে হারালো, আরেক ছেলেকে দেশের বাহিরে পাঠাতে হলো তার চিকিৎসার জন্য। এই যে ওনার পারিবারিক জীবন, ওনার সামাজিক জীবনে এই যে বিধ্বস্ততা, এই যে সংগ্রাম, এটা কয়জন নারী নেত্রী করেছে আপনি দেখেন খেয়াল করে। তাহলে উনি কি মহাকালের জন্য একজন মহিষী এবং একজন আহ আপোষহীন গণতান্ত্রিক এবং নেত্রী নয়? এবং উনি সকল ক্ষেত্রেই তো শিক্ষা, সমাজ ব্যবস্থা, নারী, কোন জায়গায় উনি হাত দেয়নি? এই তিনবারের প্রধানমন্ত্রী হয়ে তা হাত দিতে গিয়ে উনি ওনার নিজের জীবনের কষ্টটাকেও তো উনি মেনে নিয়েছে, এবং উনি একটা বাড়ি থেকে 28 বছর থেকেছে ফিরোজা,
বাড়িতে, সেখান থেকে উনি মইনুল রোডের বাড়িতে ছিল। ময়নি রোডে, সরি, উনি যেই বাড়িতে ছিল সেই বাড়ি থেকে উনি উচ্ছেদ করলো 2010 সালে ওনাকে। হ্যাঁ, তা ওনাকে যে উচ্ছেদ করলো, তারপরে উনি ওই বাড়িতে 28 বছর ছিল। এখন প্রশ্ন উঠে, ওই বাড়ি কেন উচ্ছেদ হয়, এই বাড়ি কেন ভাঙে? ওনাকে যখন উচ্ছেদ করেছিল আওয়ামী সরকার, তখন কি মনে ছিল যে তারা যে আজকে যে তারা উচ্ছেদ কোথা থেকে হলে তারা যে কথাটা বলে, তাহলে ওনার উচ্ছেদের স্মৃতি কি তাদের মনে আছে? নিজের কান্নাকাটি করে বের হয়ে গেল যে এই বাড়িতে উনি 28টি বছর তার ন্যায্য প্রাপ্য ছিল থাকা, উনি ভাড়া বাড়িতে ছিলেন। উনি কি এমন কোনো বাড়িতে ছিলেন? এমন কোনো জৌলসতাপূর্ণ ছিল? তারেক রহমানের কি এমন কোনো জৌলসপূর্ণ জীবন ছিল? তবে অনেক সময় ওনার নেতারা ওনাকে রেখে চলে গিয়েছে দেশ বিদেশে, কিন্তু উনি দেশ ছেড়ে যান। তার মানে দেশকে ভালোবেসেছেন। উনি ঐক্যের প্রতীক। উনি জোট নিয়ে যদি কাজ করেন, উনি জোটের সাথে সমঝোতা করে কাজ করেছেন, তাহলে উনি ঐক্যের প্রতীক। উনি জোট করতে জানেন, তার অর্থ এই না যে উনি কোনো দলের প্রতি আকৃষ্ট হয়ে উনি নিজের দলকে ঠিক রাখে, অন্য দলকে এনে সুযোগ দিয়ে উনি একটা সমঝোতাপূর্ণ ভাবে সবসময় ক্ষমতায় মানে সকলকে ক্ষমতায় আসার সুযোগ দিয়েছেন। তাই উনি গণতান্ত্রিকও বটে। তাই আজকে ওনার এই যে আজকে ওনার জানাজার যে অংশ, এত মানুষের ঢল, গতকাল উনি মারা গেলেন। উনি তো এখন কোনো ব্যবস্থা কোনো ইয়েতে দলে নাই, ওনার দলও কোনো দলে নাই। উনি তো একটা নিরপেক্ষ দলের মধ্যে এখন আছেন। এখনকার দলটা একটা নিরপেক্ষ দল হিসেবে পরিগণিত। ডক্টর মোহাম্মদ ডক্টর অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস, তাই না? তা উনি একজন নিরপেক্ষ লোক। এই নিরপেক্ষ লোকের পরিচালনায় এই সরকার পরিচালিত হচ্ছে। তা উনি তো এখন এই যে মর্যাদা পেলেন, এই মর্যাদাটা আজকে কয়জন পায়? উনি তো একটা নিরপেক্ষকালীন একটা মর্যাদা পেলেন, সব দল মত নির্বিশেষে। উনি তো কোনো সরকারের অধীন না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে এই মর্যাদা দিতে বাধ্য হয়েছে, ওনার এই গণতান্ত্রিক চেতনাবোধের কারণে। যিনি রাজনীতি করে রাজনীতিতে একটা সমাদৃত ব্যক্তি হিসেবে ছিলেন, নারী নেতৃত্ব ছিলেন। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। আজকে আমরা অত্যন্ত শোকাভূত এবং আমরা মর্মাহত যে আমরা দেশনেত্রীকে হারিয়েছি, এবং উনি শারীরিকভাবে অনেক অসুস্থ থাকতেন, সেই সুযোগ সুবিধা পাননি। তাই আপনিও আজকে আমাকে এই অনুষ্ঠানে আনার জন্য অনেক বেশি ধন্যবাদ। আপনাকেও যে সুযোগ দেওয়ার জন্য, যে আমি আমার নেত্রীর জন্য কিছু বলতে পেরেছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র গতকাল 30 ডিসেম্বর ভোর 6টায় চলে গেছে। আমরা তার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।